অবরুদ্ধ নিষিদ্ধ লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৫। ঝিরঝিরে বৃষ্টি নেমেছে বাইরে। হামজা এলো রাত ১১টার দিকে। দোতলার সিঁড়িতে ছাতা বাঁধিয়ে রেখে ভেতরে ঢুকল। রিমি বসেছিল স্বামীর অপেক্ষায়। দোতলার সদর দরজা দিয়ে ঢুকতেই একপাশে ডাইনিং রুম, তার আরেক বিভাজনে বসার ঘর। রিমি উঠে এগিয়ে গেল স্বামীর দিকে। হামজার হাত থেকে ওয়ালেট, ফোন এবং ভেজা হাত ঘড়িটা নিয়ে জিজ্ঞাসা করলো, এত দেরি হলো কেন? হাতে কি হয়েছে আপনার? ভিজেছেন কেন? ছাতা ছিল না সাথে? সাদা পাঞ্জাবিতে কাদার ছিটে। হামজা সব কথা এড়িয়ে তা ঝাড়তে ঝাড়তে বলল, একটা গামছা দাও আগে। রিমি বুঝল কোনো কারণে মেজাজ থমকে আছে আপাতত লোকটার। বাকি সময় যে হই হই করে তাও নয়। গামছায় মাথা মুছতে মুছতে তরুকে ডাকলো হামজা, তরু এইদিকে আয়। তরু বেরিয়ে এলো। কি হয়েছে বড় ভাইয়া? তুলিকে ডাক। হাত মুখ ধুয়ে পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল টেবিলের দিকে। রিমি রান্নাঘরে ছুটল। তরু ফিরে এসে আস্তে করে বলল, ভাই, আপু আসতে চাইছে না, খাবে না, তুই খেতে বস। শাহানা এসে রিমিকে ভাতের পাত্র আনতে ইশারা করে বসলেন হামজার পাশে। বললেন, ওই বাদর ফিরবে না? কত রাত হলো, বাড়ি ফিরে কখন সে? হামজা গামছায় মাথা মুছতে মুছতে বলল, যখন ফেরে প্রতিদিন তখনই ফিরবে, আপনি বসুন। তা কেন ফিরবে? তুই শাসন করার বদলে আশকারা দিয়েই দিন দিন বেয়ারা বানাইছি সরে। নির্বাচনের ঝামেলা এগিয়ে আসছে, এখন একটু ব্যস্ত থাকবে। এই নিয়ে ঘ্যান ঘ্যান করার কি আছে? জয় ছোট বাচ্চা না আম্মা, ওকে নিয়ে টেনশন করতে হবে কেন? আপনি বসুন। শরীর ভালো আপনার? ভালো। ভাত তুলে দিলেন শাহানা হামজার প্লেটে। একটু নিচু স্বরে জিজ্ঞাসা করলেন, নির্বাচন আসতেছে বুঝলাম, তোরা কি করতেছিস কিছুই মাথায় ঢুকছে না আমার। তোর বাপটা আবার আসবে কখন? প্লেটে হাত নাড়তে নাড়তে বলল হামজা, মাথায় না ঢুকে যদি ভালো থাকা যায় তাহলে আর ঢুকানোর চেষ্টা করবেন না। লবণ দিন। বাবা থানায় গেছে, চলে আসবে। গেছে বুঝলাম, আসবে কখন? আপনাকে খেয়ে নিতে বললাম, ওষুধ খাবেন খেয়ে। হঠাৎ চমকে উঠলেন শাহানা। থানায়? আবার থানায়? মাইয়া মরল তো মরল, আমার বাড়ির মানুষগুলারে ফ্যাসাদে ফেলে রেখে গেল। হামজা বিরক্ত হয়ে তাকালো। আহ আম্মা, এই আলাপ কেন? বাবা যদি থানা কাছারি না ঘুরবেন তো মেম্বার হয়েছেন কেন? জনগণের সমস্যায় এগিয়ে যাওয়া বাবার কাজ। কাজ করছে সে। থানায় গেলেই তো আর গ্রেফতার হয়ে যাবেন না। আর গ্রেফতার হবেই বা কেন? এরপর গলা উঁচিয়ে রিমিকে ডাকলো, রিমি। রিমি লেবু কেটে এনে দাঁড়ালো। হামজার প্লেটে দুটো শসা ও লেবুর টুকরো তুলে দিল। হামজার ভেজা চুলে আঁচল নেড়ে চুল মুছে দিল। পাঞ্জাবির কলারটাও ভেজা। রিমি তা গুটিয়ে দিয়ে গিন্নির মতো চেয়ারের পাশে দাঁড়িয়ে রইল। অসময়ে বৃষ্টিপাত। শীত চলে আসার পর বৃষ্টি নেমেছে আজ প্রকৃতিতে। আরও একটা ডিম তুলে দিলেন শাহানা ছেলের পাতে। হামজার ডিম খুব পছন্দ। মাঝে মধ্যেই প্রেশার হাই হয়ে যায় এই বয়সেই, তবু কোনো কিছুতেই মান্যি করতে দেখা যায় না তাকে। হামজা খেতে খেতে রিমিকে বলল, খেয়ে নাও। সবাইকে আলাদা আলাদা করে বলতে হবে? তরু বারবার পানি খাচ্ছিল। হামজা বলল, এত ছটফট করছিস কেন? আরাম করে খা। তুলি আপু আসছে না বড় ভাইয়া? আচ্ছা তুই খা। শাহানা বললেন, রিমি তুমি খাইতে বসো, তুলিকে জয় এসে খাওয়াবে নে। রিমি খেতে বসলো না। এখন খেতে বসলে চলবে না। হামজা গোসল করবে, বিভিন্ন প্রয়োজনের দরকার হবে। বলল, আপনারা খেয়ে নিন, আপনার ওষুধ খেতে হবে, আমি আর তুলি আপু পরে খেয়ে নেব। জয় ভাইয়া আসুক, সকলে একসাথে খাবো। খাওয়া শেষ করে গোসলে ঢুকলো হামজা।
রিমি লুঙ্গি নিয়ে দাঁড়িয়েছিল বাথরুমের আধখোলা দরজার বাইরে। হামজা লুঙ্গি পরে এসে বসলো বিছানায়। চুল থেকে পানি পড়ছে এখনও। প্রতিদিন রাত দুপুরে গোসল করার প্রয়োজনীয়তাটা কি? ঠান্ডা লাগে না এই লোকের নাকি? বোঝে না রিমি। তামাটে গায়ের রঙে পুরো চামড়ার রুষ্টদেহী পুরুষটিকে দেখলো যে ক্ষণকাল রিমি। কোনোদিন ভালোভাবে মাথা মুছে আসে না, পরে রিমি মুছিয়ে দিতে হয়। শুকনো তোয়ালে এনে মাথাটা ভালো করে মুছতে মুছতে বলল রিমি, একটু যত্ন নিলে কি হয় নিজের? এত উদাসীন কেন আপনি? অত যত্ন করার কি? তুমি আছো তো করতে। বিয়ে করার একটু ফায়দা হোক। কড়া চোখে তাকালো রিমি। হামজা কপালের ওপর টোকা মারল একটা। রিমি বলল, হাত কেটেছে কি করে? এখনও কিন্তু বলেননি। আবারও বলছি, নিজের খেয়াল রাখবেন। হাতটা টেনে ধরে কোলে বসালো রিমিকে হামজা। শাড়ির লুটিয়ে পড়ে থাকা আঁচল কাঁধে তুলে দিয়ে পেটসহ কোমর জড়িয়ে ধরল। কপট চিবিয়ে বলল, আমি যদি আমার যত্ন নেব তাহলে তোমাকে তুলে এনেছি কেন? রিমি মাথাটা নুইয়ে নিল। গম্ভীর হলো হামজার মুখ। এক হাত রিমির কোমর থেকে সরিয়ে ফোন তুলে কাউকে কল করলো। রিমি উঠে দাঁড়ালো হামজার হাত ছাড়িয়ে। ভেজা মাথায় আরও দু একবার হাত বুলিয়ে স্যাভলন আর তুলো এনে বসলো হামজার পাশে। হামজা ফোনটা বিছানায় ছুঁড়ে দিল বিরক্ত হয়ে। রিমি তার হাতের ক্ষতটা পরিষ্কার করতে করতে বলল, দেবরমশাই কল ধরছে না তাই তো? আশাই বা রাখেন কেন? তার ফোন এখন কোথাও পড়ে আছে। সে হয়তো ফোন থেকে দূরে কোনো বিছানায় পড়ে আছে কারোর সাথে। হামজা ভুরু কুচকে তাকালো। পুচকে মানুষ খুব বুঝতে শিখেছে এ বাড়ির ছেলেকে। এ বাড়ি ও বাড়ি কি? ছোট থেকে এসব দেখে বড় হয়েছে, না বুঝলেও বুঝতে হয়েছে কে কি করছে, কখন কার স্বভাব কি। বিশেষ করে রাজনীতিবিদ আর নেতাদের চরিত্র ভালো হতে নেই বলেই জানি। তাই নাকি? তো আমার ব্যাপারে কি খেয়াল তোমার? আমি কেমন তুমি ছাড়াও? হামজার হাতের ক্ষততে খামচে ধরল রিমি। জানে মেরে ফেলবো একদম। চেনেন তো আমার বাপ ভাইদের, কেটে ছিঁড়ে খাওয়াবো তাদের দিয়ে। হামজা হেসে ফেলল, হাতের দিকে তাকালো। যেই ক্ষততে মলম লাগাচ্ছিল এতক্ষণ সযত্নে, সেখানে খামচে ধরে আছে, রক্ত বের হয়েছে নখের আঁচড়ে। হামজা কিছু বলল না। তার চোখে দুষ্টু হাসি খেলা করছে। তা খেয়াল করে দাঁত খিচে জিদের সাথে বলে উঠল রিমি, আর হামজা ভাইয়ার ব্যাপারে খুব ভালোই জানি। রিমি জানে হামজা জয়ের ব্যাপারে খারাপ কথা সহ্য করতে পারবে না। কাজ হলো ওর কথায়। হামজার মুখের হাসি মিলিয়ে গেল। অন্য কোথাও তো থাকতে পারে, কোনো বিপদও হতে পারে। তার আর কি বিপদ হবে? সে নিজেই একটা আস্ত বিপদ মানুষের জন্য, বিশেষ করে মেয়ে মানুষের জন্য। জয়ের ব্যাপারে রিমি এসব তেছরা উক্তি শুনতে ভালো লাগছিল না হামজার। গম্ভীর হলো, তোমার ওপর কোনোদিন খারাপ নজর দিয়েছে? না, তা দেয়নি। তাহলে? রিমি তাকালো হামজার কঠিন হয়ে আসা মুখটার দিকে। হাতে অ্যান্টিসেপটিক লাগানো শেষ করে উঠে দাঁড়ালো। হামজা বলল, জয় দুষ্টু, বেপরোয়া, অসভ্য, সেসব সত্যি, কিন্তু মিথ্যাবাদী বা বিশ্বাসঘাতক নয়, জানো তো। রিমি কথা বলল না। হামজা হাত ধরে টেনে এনে পাশে বসালো ওকে। এরপর চট করে পা টান করে শুয়ে পড়ল রিমির কোলে মাথা রেখে। চোখ বুঝে বলল, কথা বলছো না কেন? আমার চেয়ে জয় ভাইয়া বেশি ইম্পর্ট্যান্ট আপনার কাছে, তা জানি, কিন্তু কেন? হামজা চুপচাপ শুয়ে রয় চোখ বুঝে। জবাব না পেয়ে রিমি জিজ্ঞাসা করল, হাত কেটেছে কিভাবে? দেয়ালে ঠেস লেগেছিল। দেয়ালে ঠেস লাগলে এমনভাবে কাটে না হাত। ভুরু উঁচিয়ে তাকালো হামজা। হুঁশিয়ারি করছো আমার সঙ্গে? ইন্টারেস্টিং। তো বলো, দেয়ালে ঠেস লাগলে কিভাবে কাটে হাত? তা জানি না।
তবে মানুষ অথবা লোহা পেটাতে গিয়ে এভাবে হাত কাটে সেটা জানি। কি পিটিয়ে এলেন? আমার পেশা দুটোই, পেটানো। হা হা, নতুন কি? আমি তো ভদ্রলোক নই রিমি। রিমি খানিক মাথা ঝুঁকালো নিচের দিকে। হামজার চাপাদারিতে হাত বুলাতে বুলাতে ধীর কণ্ঠে বলল, কদিন বাদে আপনি হবেন মেয়র, এরপর মেম্বার অফ পার্লামেন্ট, আমি হব তার ঘরণী। আবু বলতো রাজনীতিবিদদের বউদের বড় রাজনীতিবিদ হতে হয়, তবেই না চলবে সংসার। জানেন, আপনার মতো এমন রাক্ষসী লোকের সাথে আব্বু আমার বিয়ে দিতে কোনোভাবেই রাজি ছিল না। আমি বললাম, বিয়ে করলেই রাবণটা কী করব? হামজা খপ করে রিমির হাতটা ধরে ফেলল, আরও শক্ত করে কোল চেপে শুয়ে বলল, কেন তোমার মতো পুচকে রাবণটাকে বিয়ে করতে চাইল? ভয় করলো না তোমার যদি খেয়ে ফেলি? নিঃশব্দে হাসল রিমি। হামজা একেবারে পেঁচিয়ে ধরে ফেলার আগেই এক লাফে গা ঝেড়ে উঠে সরে দাঁড়ালো। হামজা আধশোয়া হয়ে বলল, রিমি, দরজা আটকে দিয়ে এসো। পারবো না। হামজা একটা মোটা বই তুলে নিল হাতে। এখন অভ্যাসবশত চশমা চোখে এঁটে ভারী বইখানা পড়তে বসার কথা, তা না করে ধমক দিল, আমি উঠে গিয়ে ধরলে কাল সকালে তোমার খবর আমাদের সময় পত্রিকায় বের হবে। আমাকে টলারেট করতে পারবে না কিন্তু। অবাধ্যতা পছন্দ না আমার। নাক কুচকালো রিমি। ছি, কি মুখের ভাষা! আমি আপনার পার্টির মেম্বার না, বউ আপনার। আপনার পছন্দ অপছন্দ আমার কাছে চলবে না। হামজা বই রেখে ফোন হাতে নিয়ে বালিশ খাড়া করে তাতে পিঠ হেলান দিয়ে বসল। ফোন কানে ধরে রিমির উদ্দেশ্যে বলল, পালাতে পারবে নাকি? ওপাশ থেকে কল রিসিভ করলো জয়। হ্যালো সাহেব, কোথায় তুই? রাত বাজে কয়টা? দেরি হবে আসতে, ক্লাবে আছি। ক্লাবে কি করিস? ক্রাম খেলছি। ঢক ঢক করে গিলছে কে? আমার নাম জয়, ভদ্র নাম জয় আমির। জেনে আনন্দিত ও উপকৃত হলাম। সাহেব, আপনি বাসায় গেলেন কখন? মামা এসেছে বাসায়? রিমি এসে কাছে দাঁড়াতেই এক হ্যাচকা টান দিয়ে ফেলে দিল বিছানায় ওকে। দাড়িগোফের মুখটা গলায় ঠেকালো। এক হাতে রিমিকে শক্ত করে বিছানার চেপে ধরে রেখে অপর হাতে ফোন কানে ধরে বলল, আসেনি এখনো, তাড়াতাড়ি বাড়ি আয়। দুপুরের পর পৌরসভায় কাজ ছিল, যাসনি। আমার হাতে থাপ্পড় খাসনি বহুদিন। ঘণ্টাখানেকের মধ্যে বাড়িতে পা পড়ে যেন, নত থাপড়ে তেনামি সোজা করে দেব। কলটা কেটে দিল জয়। হামজা রিমির দিকে তাকিয়ে বলল, স্বামীর খেদমতে গাফলতি করতে নেই, জানো না? এ অবাধ্যতা মেনে নেব না আমি। রিমি হামজার খোলা পিঠে খামচে ধরল। জয়কে এত প্রশ্রয় দেন কেন আপনি? ওকে খারাপ করার পেছনে শতভাগ হাত আপনার রয়েছে। এটা কি ওর ভালো চাওয়া, নাকি ওকে ধ্বংস করা? হামজা রিমির ঠোঁটের এক কিনারায় আলতো একটা চুমু খেয়ে বলল, ধ্বংস আর সৃষ্টির মাঝে যে দেয়ালটা, তা খুব মসৃণ রিমি। বলতে পারো মুদ্রার এপিটোপিট। পদার্থ একই, শুধু পাশ বিপরীত। জয় স্বাধীন চেতা ছেলে। ও জীবনকে যেভাবে এনজয় করতে চাচ্ছে, আমি ওকে সেভাবে চলতে বলিনি। ও যা করে শুধু বাধা দিতে ইচ্ছে করে না ওর কিছুতে। দেখো না, ও যখন শব্দ করে হাসে, দেখতে আর শুনতে কি চমৎকার লাগে। তার চেয়েও বড় কথা, দিন শেষে আমি শুদ্ধ নই। সকাল 7টা বাজলো অন্তুর ঘুম থেকে উঠতে। ফাইনাল এক্সাম কাছে এগিয়ে আসছে। রাত জেগে পড়তে হয়। মাঝে মধ্যেই অন্তুর ইচ্ছে করে এক রাতে যদি অনার্সের এই 4 বছর শেষ হয়ে যেত আর সে আইন বিভাগে ভর্তি হয়ে যেত স্নাতক করতে। তার কিছুদিন পর উকিলের ওই সাদা কালো পোশাকটা গায়ে জড়াতে পারত। দ্রুত অজু করে এসে ফজরের নামাজে বসলো। আম্মা উঠেছে। রান্নাঘর থেকে টুকটাক আওয়াজ আসছে। বারান্দায় গিয়ে দাঁড়ালো। বড় বড় কচুরিপানা জন্মেছে পুকুরে।
আজ আর ডাহুক পাখির দেখা পেল না। গ্রিল ধরে দাঁড়ালো, মাথায় সারাটা প্যাচ কাটে আজকাল। সকাল থেকে শুরু হয়, গভীর রাতেও শেষ হবার নাম নেই। আব্বুর কাছে গত রাতে জিজ্ঞাসা করেছিল অন্তু হামজা পাটোয়ারির ব্যাপারে। হামজা ভার্সিটির ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মী, তার অনেক উন্নয়নমূলক কাজের নজির আছে জেলায়। বাপের কাউন্সিলর হবার পেছনে তার বিশেষত্ব রয়েছে। তার ব্যাপকে কেউ ভোট দিত না কোনো কালে, তার বদলতে ভোট পেয়ে কাউন্সিলর হয়েছেন হুমায়ুন পাটোয়ারি। হামজা চতুর এবং বাহিক নিখুঁত চলনের এক তরুণ রাজনীতিবিদ। সমাজের নিম্ন শ্রেণীর মানুষের কাছে তার নাম ভগবানের মতোই, তারা জপে বেলায় বেলায়, আবার তরুণদের কাছেও বেশ সমাদৃত। তবুও কোথাও যেন ঘাবলা রয়ে গেছে তার মাঝে। ক্ষমতার নেশার পেছনে খুব ক্ষিপ্র গতিতে ছুটছে হামজা। এবার বাবাকে কাউন্সিলর পদ থেকে সরিয়েছে, চাইলে হুমায়ুন পাটোয়ারি আবারও কাউন্সিলর এবং নিজে মেয়র হতে পারত। জেলার দুই সমাজসেবক নেতাকর্মী পাটোয়ারি পরিবারেই থাকতো, তা করেনি হামজা। এখানে হামজাকে চতুর এবং ক্ষুরধার এক রাজনীতিবিদ বলার সুযোগটা আসে। সে যা নাম কামিয়েছে জনসাধারণের কাছে, তা থেকে অনায়াসে বাপ ছেলে পদপ্রার্থী হলে জিতে যেত দুজনেই। কিন্তু সে এখানে মানুষের মাঝে একটা কৃতজ্ঞতা বোধের জায়গা রেখেছে, যে হামজার সুযোগ এবং ক্ষমতা থাকতেও তা কাজে লাগিয়ে পদ নেয়নি। বরং সে শুধুই সমাজসেবকের ভূমিকায় অধিষ্ঠিত হতে চায়। কথাগুলো শুনে অন্তুর মনে হলো, নিঃসন্দেহে হামজা রাজনীতিবিদ হিসেবে চরম ধূর্ত, চালচলন সম্পূর্ণ। তাহলে মানুষ হিসেবে কেমন? এটাও নিশ্চয়ই প্রায়। হামজা জিতে যাবে এবার। অন্তু আব্বুকে জিজ্ঞাসা করলো, এরপর সরাসরি সংসদ নির্বাচন করবে তাই তো? আমজাদ সাহেব হাসলেন, তাই তো করার কথা। মশারি টাঙিয়ে দিতে আয় তো আমার ঘরে, প্রেশারের ওষুধ খেয়েছি, ঘুম আসছে। সে এতদিন যে দৃষ্টিকোণ থেকে দেখেছে, সেখানে মনে হয়েছিল ওই পরিবারকে তার মতোই সবাই ঘৃণা করে। এখন মনে হচ্ছে শুধুমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ ওই পরিবারকে দোষারোপ অবধি করবে না। অর্থাৎ আখির পরিবার দ্বিধায় রয়েছে, সাথে সেও। সে ঝুলে আছে জয়ের পক্ষ থেকে আসা সম্ভাব্য অ্যাকশনের জন্য। আবার মনে হচ্ছে জয় কিছুই করবে না, করলে তো করতো। হামজা বিয়ে করলো মেয়র সাহেবের ছোট ভাইয়ের মেয়ে রিমি আহসানকে। মেয়রের ভাই ফারুক আহসানের সঙ্গে কিসের এত আলোচনা বৈঠকে গিয়ে প্রথম দেখেই রিমিকে পছন্দ হয়েছিল। তরুণ নেতাকর্মী হিসেবে ভালো নাম এবং প্রতিপত্তি তো কামিয়েছে হামজা এই বয়সেই। তার নাম খারাপ করার জন্য আছে একজন, যাকে সে খুব যত্নে পালছে, জয় আমির, হামজার ফুফাতো ভাই। জয়ের বেপরোয়া কার্যকর্ম সকলের কম বেশি জানা, তবুও সে ভার্সিটির ছাত্রদলের লিডার। কেন, কিভাবে, এটাও ভাবার বিষয়। তা যদি ছাত্রদের কাছে জিজ্ঞাসা করা যায়, তারা সমস্বরে স্বীকার করবে তাদের নেতাকর্মীকে খুব পছন্দ তাদের। জয় ভালো লিডার তাদের। তার চঞ্চলতা এবং দুষ্টুমি ছাড়া আরও কিছু একটা অবর্ণনীয় রয়েছে, যেটা আকর্ষণীয়, দায়িত্বহীন বলা চলে না। রাজনৈতিক কাজকর্মে যেমন 16 আনা, দুষ্ট কাজেও সে ব্যাপক পারদর্শী। সামনেই পৌরসভা নির্বাচন আসছে, বাপের বদলে হামজা নির্বাচনে অংশ নেবে, এই রব মুখে মুখে উঠে গেছে। সরাসরি নেতাকর্মী থেকে সংসদ নির্বাচনের বিষয়ে বিভিন্ন জনরব ছড়িয়েছে তার নামে। চতুর হামজা এত তাড়াতাড়ি এত দ্রুত ওড়ার মতো বোকামি করবে না। সংসদ নির্বাচনকে হাতে রেখে আপাতত সে এবার মেয়র পদপ্রার্থী। অন্তুর রাজনৈতিক বিষয়াদিতে আগ্রহ ও বিদ্বেষ দুটোই সমান, সাথে রয়েছে সমাজ নিয়ে ভাবনা চিন্তা।
নিজের নামের সামনে যে কোনো মূল্যে অ্যাডভোকেট যুক্ত করার প্রয়াসে দৌড়ে চলছে সে। তার জন্য তার সমাজ, রাষ্ট্র, অপরাধ, কূটনীতি, রাজনীতি, সুনীতি, দুর্নীতি সব জানা চাই, সব। কাউন্সিলর সাহেব চাঁদনিকে বলেছিলেন টাকা নেবেন। সেদিন রাতেই সেই টাকা কেউ বা কারা এসে লুটে নিয়ে গেল। এর মধ্যে কাউন্সিলর এবং তার ছেলে হামজার হাত থাকা অসম্ভব নয়। তবে কেউ যদি নিজের আবাস ছেড়ে উঠতে না চায়, টাকা দিয়ে বিকৃত বাসভূমি ফেরত নিতে চায়, তাহলে তার বিনিময়ে এত জঘন্য প্রতিদান কোনো সুস্থ মানুষ দেবে না। হুমকি দিতে পারত, তুলে নিয়ে গিয়ে আটকে রেখে শর্ত দিতে পারত, অথচ অমানসিক বর্বরতা একটা মেয়ের সাথে। আসলে ঘটনা কি? গেট দিয়ে সরাসরি ঢুকে সমাজবিজ্ঞান বিভাগটা পড়ে একপাশে একটু ভেতরে। গাছপালায় ছেয়ে আছে বিল্ডিংয়ের আশেপাশের চত্বরটা। কেউ একজন পেছনে এসে খুব কাছে দাঁড়িয়ে তার নাম ধরে এমনভাবে ডাকলো যেন বহুদূর থেকে গলা উঁচিয়ে ডাকছে। ম্যান পারফিউমের কড়া গন্ধটা। চমকে উঠে ছিটকে দূরে সরিয়ে দাঁড়ালো অন্তু। আরমিন? ডাকটা শুনতে এমন লাগছে যেন বহুকালের পরিচিত এবং ডেকে অভ্যস্ত জয়। অন্তু নির্বাক চোখে চেয়ে দেখল। খুব কাছে এসে দাঁড়ালো জয়। কুত্তা দেখে ভয় পাওয়া দেখছি। সিস্টার? ছ্যাঃ, আমি কাহিনী ঠিক বুঝলাম না। একদিন কুকুরটাকে সিনিয়রের সংজ্ঞা শেখাও, আরেকদিন ভয়ে কুকড়ে যাও, ব্যাপার কি? অন্তু জবাব দিল না। জয় ঘাড় বাঁকা করে দেখল অন্তুকে, যেন ওর মুখে খুব মনোযোগ দিয়ে কিছু খুঁজছে। জবাব দিচ্ছ না কেন? ইচ্ছে করছে না। জয় বুকের ডান পাশে হাত চাপল। ঢুকছো ডিয়ার? উফ, পেইন। কবির কানে কানে বলল, ভাই, হৃৎপিণ্ড বামে থাকে। আমারটা বিশাল বড় হে শালা, ডানে বামে ছড়ায়ে ছিটিয়ে একাকার। চুপ থাক। কবির কপাল ঠুকল। অন্তুর মুখের উপর নজর আটকে হেসে ফেলল চট করে জয়। জানো, আমি সিংহ বা বাঘ নই। খপ করে থাবা দিয়ে শিকার ধরি না, কারণ আমি বাহাদুর না। তোমার ভাষ্যমতে কুকুর আমি। কুকুরের অনেকগুলো স্পেসিফিক স্বভাব থাকে, তার মধ্যে একটা হলো স্যাঁচরামি। আমি কুকুরের সেই স্বভাবের অনুসারী। কৌশলে ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরব তোমায়। তুমি ঝরঝর করে ঝরে পড়বে। বুঝতে পারছো? অন্তুর বুকটা কাঁপল। জয়ের মুখে নির্বিকার ওই হাসি গায়ে কাটা দিচ্ছে। শান্ত স্বাভাবিক স্বরে বলছে কথাগুলো। লোকে জয়কে পাশ কাটাচ্ছে, সালাম ঠুকছে, কেউ হাত মেলাচ্ছে। আমার এলাকায় গিয়েছিলে কেন সেদিন? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এবারেও জবাব দিল না অন্তু। জয় অন্তুর দিকে ফিরল। কেন গিয়েছিলে? অন্তু কথা বলল না। সুন্দর দৃষ্টি মেলে তাকালো জয়। সুন্দর করে বলল, ইচ্ছে করছে একটানে তোমার নেকআপটা খুলে ছিঁড়ে ফেলি শালি। ধৈর্যের পরীক্ষা দিতে খুব কাঁচা আমি। কেন গিয়েছিলে ওই দিকে? ধৈর্যতে মানল না জয়ের কথাটা। এত আত্মমর্যাদাহীন হওয়ার সাহস নেই অন্তুর। নিজের ধিক্কারে মরে যাবে সে। গিয়েছিলাম। কি করবেন? ফাঁসি দেবেন? অথবা রেস্ট্রিকশন দেবেন আমি কি কি করতে পারবো না পারবো? কেমন করে যেন হেসে ফেলল জয়। ছি, তা দিব কেন? জিজ্ঞাসা করছি কেন গিয়েছিলে? রেগে যাচ্ছ কেন? জয়ের হাসিতে গা শিউরে উঠল অন্তুর। ক্যাম্পাস ভর্তি লোক, বেইজ্জতমূলক কিছু না ঘটুক তা সামলাতে এতক্ষণ চুপ ছিল। এবার আর হলো না। অন্তু বলল, ঘুরে দেখতে গেছিলাম। ভিকটিমের বাড়ি? অন্তু হাসল। এবার সন্দেহ গাঢ় হচ্ছে আপনার ওপর। হতাশাজনক শ্বাস ফেলল জয়। হাহ, ইনভেস্টিগেশনে নেমেছ তাহলে? তাতে তোমার প্রফিট কি? আর আমাকেই বা দোষী করতে চাইছো কোন সুখে? আচ্ছা, বাদ দাও সেসব। বলো, সন্দেহ সত্যি হলে কি করবে?
কিছুই করার নেই, নিশ্চয়ই আছে, কিন্তু কি করার আছে? অন্তু ধীর চোখে চেয়ে বলল, সৃষ্টিকর্তাকে ভয় করুন, তিনি ছেড়ে দেন না। জয় মাথার উপরে হাত তুলে আলস্য ভঙ্গিতে বলল, ধরেও তো না। আছে তো সৃষ্টিকর্তা না? অন্তুর মুখটা কুঁচকে এলো ঘৃণায়। তিনি ধরলে আর পালানোর পথ পাবেন না। জয় হাসল, আচ্ছা আচ্ছা, সেরকম সৃষ্টিকর্তা টাইপের কিছু থাকলে তাকে বলো দ্রুত আমায় ধরতে। পুলিশেই ধরুক অন্তত, বেশি দিন পুলিশের সাথে রেষারেষি না থাকলে নিজেকে খুব দুর্বল লাগে। তুমি প্লিজ কিছু একটা করো যাতে আমাকে পুলিশ ধরে। আর তুমি নিজের চেয়ে বেশি আমার চিন্তা করছো, প্রেমে পড়ছো আমার। অন্তু কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল জয়ের চেহারার দিকে। গোল বা লম্বা আখ্য দেয়া যায় না চেহারাটাকে। ফর্সা বা কালোও নয়, শ্যামলাও নয়, তামাটে ইটরঙা চেহারা। নাকটা সরু, হাসিটা অদ্ভুত জড়ানো, পরনে সাদা ধবধবে লুঙ্গি, পায়ে চারায় বেল্টওয়ালা স্যান্ডেল। তার বেল্ট আটকায় না কখনো জয়। গলায় চেইন ঝুলছে, তাতে ইংরেজি যে লেটার লকেট হিসেবে রয়েছে। বাম হাতে আজ ব্রেসলেটের বদলে একটা রূপোলি বালা। ডান হাতে ঘড়ি পড়েছে। কি বিশ্রী অদ্ভুত। চুলগুলো ফ্রেঞ্চ কাট সুবিন্যস্ত, অথচ জয়ের আজব মুগ্ধ হবার মতো চেহারা এবং গড়নে অন্তুর ঘেন্না উতলে এলো। বলল, কি করবেন আপনি আমার? কি করেছি আমি? কিসের নোংরা খেলায় মত্ত হবার পরিকল্পনা নিয়ে বসে আছেন? জয় হেসে ফেলল। ভয় পাচ্ছ আরমিন? জি পাচ্ছি। কেন কেন? ভয় পাওয়া উচিত। আপনার মতো নোংরা মানসিকতার মানুষের কাছে একটা মেয়ে ভয় না পেলে চলবে কেন? জয় শান্ত স্বরে বলল, তুমি এসেছো আমায় খুলতে, আমি গেছিলাম না আমার রং দেখাতে তোমার কাছে। সেদিন আমার দেয়া সিগারেটে তুমি পায়ে পিষে চলে গেলে। যাক, ধরো নির্বাচনের ঝামেলায় সেটা না হয় ভুলে যেতাম। তুমি কাল গিয়েছিলে ওই বাড়িতে কেন? আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে? শিক্ষিত মানুষ মূর্খের মতো অযৌক্তিক কথা বলবেন না, বেমানান লাগে। খারাপ লেগেছিল পরিবারটার জন্য, দেখতে গিয়েছিলাম মাত্র। এর জন্যই কয়, মাগি মানুষের নাই 12 হাত কাপড়ের কাছা, বোঝে না বাল, ছিঁড়তে যায় ডাব গাছের ছাল। অন্তু অস্বস্তিতে একটু চেঁচিয়ে উঠল, রহস্য করবেন না, সোজা করে বলুন কাহিনী কি? জয় আশেপাশে তাকিয়ে বলল, গলার আওয়াজ উঁচু যেন না হয়, খেয়াল রেখো। পা দিয়ে মাটিতে থাবা দিয়ে ইশারা করল। এই মাঠে কবর দিয়ে দেব একদম। আরমিন, তুমি বলো, তুমি কি চাও? আমার বিপরীতে খেলে পারবে তুমি? রাতে সবাই শুয়ে পড়লে অন্তু পড়ার টেবিলে বসলো। পড়ায় মনোযোগ পাচ্ছিল না, নানান চিন্তা। দরজায় ধাক্কা পড়ল। ধাক্কাটা কার বুঝল অন্তু। দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলল। মার্জিয়া ভেতরে এসে অন্তুকে জিজ্ঞাসা করল, পড়ালেখার কি খবর তোমার? ভালোই, বসুন আপনি। বসলো মার্জিয়া, খুব আন্তরিক স্বরে বলল, শোনো, তুমিও তো আমার বোনের মতোই। তুমি আমার যতটা পর ভাবো, আমি কি আসলে অতটা খারাপ? জি না, অতটা খারাপ না। তার মানে একটু খারাপ? একটু হাসলো মার্জিয়া। অন্তু বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বইপত্র তুলে নিয়ে গিয়ে টেবিলে সাজাতে সাজাতে বলল, কি বলতে এসেছেন? এমনি আসতে পারি না? অবশ্যই পারেন, তবে এমনি আসেননি। তোমার তো অনার্স সেকেন্ড ইয়ার শেষের দিকে, তোমার প্রতি একটা দায়িত্ব আছে তো নাকি? আছে তো। তোমাকে এসে আমার ছোট বোনের মতো পেয়েছি, সেই হিসেবে তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবার অধিকার আছে না? জি আছে। তুমি নিজে এখন তো একটু ভাবতে পারো। জি ভাবছি। ভাবছি আমি বিয়েদাসীর কথা, মনের মতো পেলে বিয়ে করে নেব। আপনি এত টেনশন করবেন না ভাবি।
মার্জিয়া এক পলকের ব্যবধানে চেতে উঠল। তোমার মনের মতন ছেলে ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে বানিয়ে আনি, কি বলো? তোমার মনের মতো কোনো ছেলেও আছে এই আল্লাহর দুনিয়ায়? অন্তু একটাও কথা বলল না, বই গোছাতে থাকলো। কীরকম চাও তুমি? যে তোমার এইসব কটকটে শক্ত কথা মেনে বিলাইয়ের মতন তোমার পেছন পেছন চলবে, এইরকম চাও তো তুমি? তোমার মতো মেয়েকে কোনোদিন কেউ বিয়ে করে নিয়ে বাড়ি তুলবে না। ছেলে মানুষ কি গোলাম? কামাই রোজগার করে খাওয়াবে, আবার তোমার আলগা ভাব দেখবে? ভাব দেখে বাঁচি না আমি তোমার। অন্তু স্বাভাবিক স্বরে বিনয়ের সাথে বলল, মরেও তো আর যাচ্ছেন না, তাই না? আপনি আপনার ঘরে থাকেন, আমি আমার ঘরে। এমন নয় সবসময় আমার ভাব আপনার চোখের সামনে থাকে। সামনে আসলেও চেষ্টা করবেন চোখ বুঝে অথবা দৃষ্টি ঘুরিয়ে রাখতে। দেখবেন আর আমার ভাব আপনার চোখে পড়ছে না। আর এমন তো মোটেই নয় যে আপনার অথবা আপনার স্বামীর কামাই খাচ্ছে এ বাড়িতে। তাহলে আপনার আসলে ব্যথাটা কোথায়? নাক শিউরে উঠল মার্জিয়ার। সর্বোচ্চ রাগটা মার্জিয়ার ওঠেই অন্তুর সুবিন্যস্ত ভঙ্গিমায় শান্ত স্বরে বলা দায়সারা কথাগুলোতে। রিরি করে উঠল সে। মরিনি, এ নিয়ে আফসোস তোমার? আবার ব্যথা? জি না, আফসোস নেই। ভুল বুঝছেন আপনি। কথার প্রেক্ষিতে বলেছি, শান্ত হন। রাত অনেক, চেঁচালে লোকে খারাপ বলবে। এই ব্যথা কি? হ্যাঁ, তোমার মুখে জুতা মারা উচিত। আজ কয়টা দিন আমার শরীরটা ভালো যাচ্ছে না। আবার কিছু করে আসছো কবিরাজের কাছে আমার জন্য নিশ্চয়ই, যাতে তাড়াতাড়ি মরি। এটাই তো বুঝাইলা তোমার কথার মাধ্যমে। আপনার আমাকে সমস্যাটা কি? দাঁত খিচিয়ে উঠল মার্জিয়া। তোমাকে নিয়ে সমস্যা যে কোথায় সেটা তো আমি নিজেও বুঝি না। আসলে তোমার ভাব আমার সহ্য হয় না অন্তু, ওইটাই আমার সমস্যা। তোমার কথাবার্তা সহ্য হয় না আমার। বাড়ির যে অবস্থা, তার ভেতরে জান দিয়ে পড়ালেখা করা, এটাও সহ্য হয় না। অন্তু ঘাড় নাড়ল, সে বুঝেছে। শোনো, কাল আমার চাচাতো ভাইয়ের বাড়ির লোক আসতেছে তোমায় দেখতে। যদি কোনো উল্টাপাল্টা করো আর আমি বাপের বাড়ি চলে যাই, তোমার ভাই যে তোমাদের শান্তিতে রাখবে না তা জেনে রাখো। ভাই আমাদের কিছু বলবে না ভাবি, আপনাকে গিয়ে নিয়ে আসবে ও বাড়ি থেকে। দিনকাল ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। চারদিক সংকটময়, সংকীর্ণ হয়ে উঠছে। ভাবের আচরণ দিন দিন রহস্যময় আর আরও উগ্র হয়ে উঠছে। আমজাদ সাহেবের খুব গম্ভীর আর শীতল মানুষ। শিক্ষিত মানুষটার ব্যক্তিত্ব প্রখর, তাতে দাগ না লাগাতে তিনি সব করবেন। অন্তু কথা বলে, অথচ আমজাদ সাহেবের নীরবতার মাঝে যেন যত তেজ নিহত। কাল আব্বুর কাছে একজন পাওনাদার এসে বসে থেকে গেছে ঘণ্টাখানেক। আব্বু লোকটাকে বেশ তোষামত করেছিল, যেটা আব্বুর আত্মমর্যাদার খেলাপি অনেকটাই। লোকটার মুখে সন্তুষ্টি নেই, অথচ আব্বু ক্রমাগত চেষ্টা করছিল লোকটাকে একটু খুশি করার। দুটো দিন সময় চেয়ে নেবার। ভালো লাগেনি অন্তুর। আখির কথা মাথায় এলো এবার। এভাবেই সময় চেয়েছিল নিশ্চয়ই আখির পরিবার। আচ্ছা, আখির এই বীভৎস অবস্থার পেছনে এছাড়াও কি আরও কিছু আছে? ঘর থেকে বেরিয়ে এলো। তার পাগল পাগল লাগে আজকাল। না, এভাবে এইটুকুতেই হয়রান হলে তার নামের পাশে অ্যাডভোকেট উপাধি মানাবে না আগামীকালে। তাকে সব কিছুতে স্বাভাবিক থাকার ক্ষমতা অর্জন করতে হবে। সে চেষ্টা করছে তাই। আখির ডেড বডির কথা মাথায় আসলেই ভেতরে ভেঙে চুরে আসে। মাথায় ভয়াবহ চাপ পড়ে। প্যানিক এসে জড়ো হয়। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ভেতরের নারী সত্তাটা। মানসিক ভারসাম্য হারানোর জোগাড় হয়। তবুও শান্ত রেখেছে নিজেকে। এই দুনিয়ায় ভঙ্গুর হওয়া যাবে না, একটুও না।